চেতক কি বীরতা, চেতকের বীরত্ব। এখানে মহারানা প্রতাপের ঘোড়া চেতকের বীরত্বের কথা এখানে বর্ণনা করা হয়েছে। रणवीर चकोरी भर भर कर चेतक बन गया निराला था, राणा प्रताप के घोड़े से पर गया हवा को पाला था। রণ মানে যুদ্ধ, রণবীজ যুদ্ধের ময়দান, চকৌরি চারপাযুক্ত প্রাণীর দৌড়ানো, ভর ভর কর চেতক বন গয়া নিরালা থা, নিরালা মতলব অনोखा, অনন্য, অসাধারণ। রানা প্রতাপকে ঘোড়ে সে পর গয়া হাওয়া কো পালা থা, হাওয়া মানে বাতাস। रणवीर चकोरी भर भर कर चेतक बन गया निराला था। যুদ্ধক্ষেত্রে চেতক ঘোড়া এত অদ্ভুত ভাবে এগিয়ে গিয়েছিল, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, সবাই অবাক হয়ে গিয়েছিল, একদম অসাধারণ ভাবে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিল। হাওয়া মতলব বাতাস। মহারানা প্রতাপের ঘোড়া এত দ্রুত গতিতে, এত তীব্র বেগে ছুটেছে যেন বাতাসও তার কাছে হার মেনেছে। गिरता न कभी चेतक तन पर राणा प्रताप का कोड़ा था। চেতক মানে মহারানা প্রতাপের ঘোড়া, তন মানে শরীর, চেতক তন চেতকের শরীর, কোড়া মানে চাবুক। তাহলে বলছে গিরতা না কভি চেতক তন পর রানা প্রতাপ কা কোড়া থা। রানা প্রতাপের চাবুক কখনো চেতকের শরীরের উপর পড়েনি। वह दौड़ रहा अरि मस्तक पर या आसमान पर घोड़ा था। অরি মতলব শত্রু, অরিমস্তক শত্রুর মাথা, আসমান মানে আকাশ। তাহলে বলছে সে কি শত্রুর মাথার উপর দিয়ে দৌড়াচ্ছে নাকি আকাশে উড়ছে, কিছুই বোঝা যাচ্ছে না। जो तनिक हवा से बाग हिली लेकर सवार उड़ जाता था। जो तनिक, तनिक মানে স্বল্প, খুবই অল্প পরিমাণে, হাওয়া মানে বাতাস, বাগ মানে ঘোড়ার গলায় লেগে থাকা দড়ি, বাগ মানে লাগাম, বাগ মানে লাগাম, সওয়ার ঘোড়ার পিঠে বসে থাকা ব্যক্তি। जो तनिक हवा से बाग हिली लेकर सवार उड़ जाता था। যখন সামান্য বাতাস লাগতেই লাগাম নড়ত, তখনই সে সওয়ারকে নিয়ে, মহারানা প্রতাপকে নিয়ে উড়ে যেত। রানা কি পুতলি ফিরি নেহি তব তক চেতক মুরজাতা থা। পুতলি মানে চোখের মধ্যে গোল কালো অংশ। মহারানা প্রতাপের চোখের পলক পড়ার আগেই চেতক ঘুরে যেত। মহারানা প্রতাপ যখন ভাবতো যে এখান থেকে ওই জায়গায় যাব, ততক্ষণে চেতক ওই জায়গায় পৌঁছে যেত। কৌশল দিখলায়া চালো মে उड़ गया भयानक भालू में, निर्भीक गया वो ढालो में, सरपट दौड़ा करवालो में। কৌশল দিখলায়া মানে কাজের নিপুণতা, দক্ষতা। ভয়ানক মানে ভয়ঙ্কর, নির্ভীক মানে নিডর, ভয়হীন, ঢালো মানে ঢাল, সরপট তাড়াতাড়ি, খুব দ্রুত, করবালো মানে সেনা বা যোদ্ধা। তার কৌশল দেখে মনে হতো যেন সে ভয়ানক বল্লমগুলোর উপর দিয়ে উড়ে যাচ্ছে, ঢালগুলোর পাশ দিয়ে সে দ্রুত গতিতে যেত। হে এহি রাহা অব ওহা নেহি, ওহ ওহি রাহা হে ওহা নেহি। সে এখানেও ছিল আবার এখানেও ছিল না, সে ওখানে ছিল আবার ওখানেও ছিল না। थी जगह ना कोई जहा नहीं, किस अरी मस्तक पर कहा नहीं। এমন কোনো জায়গা ছিল না যেখানে সে ছিল না, কোনো শত্রুর মাথা ছিল না যেখানে সে ছিল না। बढ़ते नद सा वो लहर गया, वो गया गया फिर ठहर गया। बढ़ते মানে এগিয়ে যাওয়াকে বলা হয়েছে, নদসা নদীর মতো, লহর মানে ঢেউ, ফির ঠেহের গায়া আবার দাঁড়িয়ে গেল।
প্রচণ্ড গর্জনের ঢেউয়ের মতো সে এগিয়ে গেল, এগিয়ে গিয়ে আবার থেমেও গেল। विकराल वज्रमय बादल सा अरी की सेना पर गहर गया। বিকরাল মানে বিকৃত, ভয়ানক, বজ্রময় বজ্রের মতো, বিদ্যুতের মতো, বাদল সা মেঘের মতো, শক্তিশালী কঠোর, अरी के सेना শত্রুর সেনা, শত্রুর সেনাদের উপর, গেহের গায়া যেন এক ভয়ঙ্কর বজ্র ভরা মেঘের মতো শত্রুর সেনাকে ঘিরে ফেলল। ভালা गिर गया गिरा निशंग हर टापू से खन गया अंग। ভালা মতলব বল্লম, নিশাং মানে হাতিয়ার, অস্ত্র, হাই মানে ঘোড়া, হাই টাপু ঘুরে কি চাল, ঘোড়ার চাল, ভেরি সমাজ শত্রুপক্ষ, শত্রু দল। ভালা गिर गया गिरा निशंग হাই টাপু সে खन गया अंग। বর্ষা ও ধনুক খসে পড়ল ঘোড়ার খুরের আঘাতে, শত্রুর শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল। ভেরি সমাজ রহ গয়া দঙ্গ ঘোরে কা এসা দেখ রঙ্গ। শত্রুরা স্তম্ভিত হয়ে গেল ঘোড়ার এমন রূপ দেখে। कवि श्याम नारायण पांडे। कवि से परिचय। वीर रस की कविताओं के लिए चर्चित कवि श्याम नारायण पांडे की सर्वाधिक लोकप्रिय काव्य कीर्ति हल्दी घाटी का प्रकाशन सन 1939 में हुआ था। अभी हमने जो चैतक की वीरता कविता पढ़ी है वह हल्दी घाटी का ही एक अंश है। भारत के स्वतंत्रता संग्राम के अंतिम वर्षों में हल्दी घाटी काव्य कीर्ति ने स्वतंत्रता सेनानियों में सांस्कृतिक एकता और उत्साह का संचार कर दिया था। বীরত্বের কবিতার জন্য বিখ্যাত কবি শ্যামনারায়ণ পান্ডের সবচেয়ে জনপ্রিয় কাব্যগ্রন্থ হলদি ঘাটি 1939 সালে প্রকাশিত হয়েছিল। এখন আমরা যে চেতকের বীরত্ব কবিতাটি পড়েছি সেটি এই হলদি ঘাটি কাব্যগ্রন্থেরই একটি অংশ। ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ বছরগুলিতে হলদি ঘাটি কাব্যগ্রন্থ স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে সাংস্কৃতিক ঐক্য ও উৎসাহ জাগিয়েছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।